যাওয়া হয় নাই। তাহলে আবার আসেন, আসবো। তারপরে আবার যাইনি, ভুলে গেছি। কাজেই আমি উনাকে নিয়ে চিন্তিত। যে উনাকে উনার জন্য আমার আসলে মায়া হচ্ছে। যে উনি যা করছে দেখেন আমি কতগুলো উদাহরণ দিয়ে বলি আপনাকে। এর তাদের বেশি কি সাহস ওইটুকুই। এর বেশি কিছু পারবে না। এর বেশি কেউ তারা পারে না। এই এক্সাম্পলটাকে দেখে আমি আশাবাদী হতাম। যদি উনার সঙ্গে যারা আছেন তারাও যদি এক্সাম্পলটাকে ফলো করতেন। মজার একটা পডকাস্ট করলাম, একটা মজার একটা আলোচনা করলাম। এত মজার যে হবে এটা আমি আসলে ভাবি নাই। করতে হবে। না, আমার সমালোচনা করাটা আমি কাছে মনে করি যে ধরেন একটা বিষয়। কিন্তু একজন যদি যে ক্ষমতায় থাকে, সে যদি এমন একটা কিছু দৃষ্টান্ত স্থাপন করে ফেলে। যেমন আমরা গতবার বইমেলায় দেখেছিলাম যে ডাস্টবিন বানায় ফেলছে। অ্যা অ্যা একজন আ প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি-টবি দিয়ে এই ব্যাপারটা মানে তাকে অপছন্দ করতেই পারি আমরা। কিন্তু একটা ডাস্টবিন বানায় ফেলবো এটা তো মানে এটা তো কোনো শুনেন সভ্যতার আমি মধ্যে পড়ে এগুলো না। নিয়ে কিছু বলি না কেন জানেন? এটা বলার কিছু নাই। আমি কিন্তু এটা নিয়ে এ পর্যন্ত এত বছর প্রায় ১.৫ বছর হয়ে গেছে। একটা মন্তব্য করি নাই। কি কারণে করি নাই সেটা আমি বলি আপনাকে। আমার তো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। মন্তব্য সময়ে করবে। এখন কি হইছে? এখন কি হইছে? শফিকুল আলম সাহেব তার পিতামাতা দেওয়ার দে পি পিতামাতা প্রদত্ত যে নাম, সেই নামের আগে একটা বিশেষণ তার যুক্ত হয়ে গেছে। এই যুক্তটা কে করছে? সে করছে নিজের কর্মের মাধ্যমে। এখন কিন্তু শফিক বলে কেউ চেনে না। বলে কোন শফিক? ও আচ্ছা ডাস্টবিন শফিক। দেখেন অর্জনটা কি? না মানে মানুষের অর্জনটা কিন্তু এভাবে হয়। আমি শুধু শফিক বলছি না। আমি বললাম যে এর আগেরও তো সেই সব অবস্থাই একই, ছিল। একই ভাই। আগের আমলে আওয়ামী লীগ আপনি আমলেও তো যা সেই সেম করবেন জিনিসই চলত। আপনি যা হুম। করবেন, আপনার সময় আপনাকে তা দিয়ে দিবে, আপনাকে প্রতিদান দিয়ে দিবে। সময় আপনাকে প্রতিদান দিয়ে দিবে। সবাইকে দেয়। সে হয়তো টের পায় না। সে হয়তো মনে করে না আমি এতে ঠিকই আছি। কিন্তু সময় তাকে প্রতিদান দিয়ে দেয়। কিন্তু আপনি তো এই কথাগুলো কিন্তু খুব সোচ্চারভাবে বলতেন এবং আমি আপনাকে দেখতাম যে ডক্টর ইউনূসের আমলেও কিন্তু আপনি খুব স্পষ্টভাবে আপনি তার সরকারের সমালোচনা করছেন। এরকম স্পষ্টভাবে কথা বলতে খুব কম লোককেই দেখতাম। মানে তখন কি আপনার ভয় লাগতো না? না এটা ভয় লাগার কি আছে? আমি তো মিথ্যা কথা বলছি না। আমি তো মিথ্যা কথা বলছি। ভয় পাবো কেন? মিথ্যা আমি কখন ভয় পাবো? যখন আমি মিথ্যা বলব। কারণ আমার কথাটা জানেন কি? যখন আমি মিথ্যা বলব না, তখন হয়তো আমাকে একজন কেউ জিজ্ঞাসা করবে। এই তুমি যেটা বললা এটা তো ঠিক না। এটা কিন্তু আমার জন্য একটা ভয়ের ব্যাপার। তাই তো? আমি তো এটা ঠিক বলি নাই। কিন্তু আমি যখন আমার বিশ্বাস থেকে বলি, আমি যেটা বিশ্বাস করি আমি সে কথাটা বলি। তো এখানে ভয় পাওয়ার কি আছে? ফেসবুকে আমি আপনাকে তো বানায় বলতেছি মানে না। ফেসবুকে আপনাকে গালাগালি করে না? করে তখন আপনার কিরকম লাগে? গালাগালি শুনতে কারোই ভাল লাগে না। আমার ভাল লাগে না। বা থ্রেট দেয় না কখনো? দেয়, তখনও আপনি ভয় পান না? তখনও ভয় পাই না। মাঝখানে আমি বলি মাঝখানে একবার Facebook এ একটা ওই যে ইভেন্ট ক্রিয়েট করে না? একটা ইভেন্ট ক্রিয়েট করছে। ইভেন্ট ক্রিয়েট করছে কিভাবে জানেন? মানে আমার জীবনে এর চেয়ে অপমানজনক ইভেন্ট আর হয় না। সেটা হলো গিয়া মাসুদ কামালকে জুতা মারার হবে প্রকল্প হবে প্রেস ক্লাবে। এটা কে করছে? আপনি করছিলেন? আমি কই নাই, কে জানি করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কে জানি আমার সম্পর্কে আমাকে ছবি দিয়ে বলছে মাসুদ কামালকে জুতা মারা হবে। এটা কিন্তু এই ১৮ মাসে কিন্তু। আচ্ছা, আচ্ছা। এই আপনার ইউনূস সাহেবের ১৮ মাসে। আমাকে জুতা মারা হবে প্রেস ক্লাবে একটা দিন ডেট করছে অমুক দিন ৪ টার সময়। আমি ওইদিন ৪ টার সময় প্রেস ক্লাবে গেছিলাম। আমি ওইদিনই গেছিলাম। কেউ ছিল না? হয়তোবা ছিল। আমি তো চিনি না কে ছিল, কে ছিল না। সর্বোচ্চ মানে আমাকে তো কেউ কোনো কিছু বলে নাই। মানে সবচেয়ে বড় থ্রেট কিভাবে আমাকে পাইছিলেন? সবাই সালাম দিছে। আমি আমার মতো চলে আসছি। হয়টা কি আমি বলি আপনাকে। একটা কথা দেখবেন আপনি, এই যে এখন উদাহরণটা ঠিক হবে কিনা আমি জানি না। তবু আমি বলি, যে কুকুর বেশি ঘেউ, ঘেউ করে সে কুকুর কামড়ায় না। হ্যাঁ, সেটা তো প্রবাদ আছে আরকি। প্রবাদ আছে। হুম। তো ওরা যারা দিছিল এটা করতে, তারা ওইটুকুই পারে। এর তাদের বেশি কি সাহস ওইটুকুই। এর বেশি কিছু পারবে না। এর বেশি কেউ তারা পারে না। আবার যদি পারেও, ধরেন আমি জানি যে এখানে ঘেউ, ঘেউ করা কুকুর আছে, কামড় দেওয়ার কুকুর আছে। তো এমনি ওই রাস্তায় আমি যাবো না? আমি যাবো। যদি কামড় দেয় দিবে। ভাই দিবে। আমার বয়স হয়ে গেছে ভাই। আমার চেয়ে ১০ বছরের জুনিয়র অনেক লোক মারা গেছে। মারা গেছে না? হুম। আমি তো অমর কেউ না। আমি কি আরো ৫০০ বছর বাঁচবো? বাঁচবো না। যতদিন বাঁচবো এভাবে বাঁচবো। সব হিসাব ক্লিয়ার। সবচেয়ে বড় থ্রেটটা কিভাবে কোনটা পাইছিলেন? মানে আপনার মনে হচ্ছে যে সবচেয়ে গ্রেটার থ্রেট মানে খুব আপনি একটু ভয়ও পাইছিলেন হয়তো এরকম। না আমি ভাই আমার ভয় পাওয়ার মতো কোনো থ্রেট আমি মনেই করতে পারতেছি না। তো আমি মনেই করতে পারতেছি না। ডিজিএফআই থেকে মাঝে ফোন-টোন করতো এরা এই হাসিনারা বলে। এই তারা কফি খাওয়ার জন্য ২-১ বার দাওয়াত-টাওয়াত দিছে। আমি বলছি ঠিক আছে যাবো। যাবো বলছে। বলছে একদিন আসেন আমাদের এখানে কফি খাইতে আসেন। আমি বলছিলাম যাবো। আসলে যাওয়ার প্ল্যান নিয়ে বলছিলাম যাবো। পরে আর সময় হয় নাই। যাই নাই। দিন ১০ এক পরে আবার ফোন দিছে। আপনি বললেন আসবেন, আসলেন না। আমি যখন বলছিলাম তখন আসতে চাইছিলাম। কিন্তু পরে আর সময় পাই নাই। আমি কি করব? যাওয়া হয় নাই।
তাহলে আবার আসেন, আসবো। তারপরে আবার যাইনি, ভুলে গেছি। আপনি কি নিজেকে দলনিরপেক্ষ ভাবেন? যে আমি কোন দলের পক্ষে না, এটা কি ভাবেন? দেখেন আমি বলি আপনাকে, ইউনিভার্সিটিতে থাকতে আমি একটা পলিটিক্স করতাম। আ আমি তখন বাম পলিটিক্স করতাম। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এটা আমি করতাম। আমিও করতাম। আচ্ছা, আমি এটা করতাম। তো আমি তো ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। তখন ঢাকা ইউনিভার্সিটি ভালো অবস্থা। তখন মান্না ভাই এরা তো এই ফ্রন্ট আমাদেরই ছিল। মান্না ভাই, আক্তার ভাই ওরা ছিলেন। তো ওখানে রাজনীতি করতে, করতে যখন আমি মাস্টার্সের ফাইনাল মানে ভাইবা হয় আমার, তখন আমার তখন তো আমাদের চেয়ারম্যান ছিলেন মিস্টার নুরুদ্দিন। AQM নুরুদ্দিন নামে এক ভদ্রলোক। সিনিয়র মানুষ, খুব সিনিয়র প্রফেসর, সবারই খুব মানে শ্রদ্ধার ব্যক্তি। আমাদেরও খুব শ্রদ্ধার ছিলেন। উনি ছিলেন, ভাইবাবুর আরেকজন ছিলেন সাখাওয়াত আলী খান। উনিও আমাদের খুব মানে শ্রদ্ধেয় টিচার ছিলেন। তো নুরুদ্দিন স্যার আমাকে বলতেছে, "তুমি কি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট?" দেখেন আমি মাস্টার্সের ভাইবা পরীক্ষা দিচ্ছি। ভাইবা আমাকে আমার চেয়ারম্যান বলে আমি ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিনা। এটা আমার জন্য তো অপমানজনক। তার মানে উনি এটা বলার মাধ্যমে বলার চেষ্টা করতেছেন যে আমাকে উনি কোনো ক্লাসে দেখেন নাই। পরে উনি বলেন, "হ্যাঁ, তোমাকে অবশ্য দেখেছি। তবে ক্লাসে যতবার দেখেছি তার চেয়ে বেশি দেখেছি করিডোরে। করিডোরে স্লোগান-টোলোগান দিতে দেখছি, মিছিল-টিছিল দেখতাম।" তো আমার জন্য অবশ্যই মানে কেমন যেন লাগছে। আমি কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। তখন সাখাওয়াত আলী খান স্যার আমাকে একটা কথা বললেন যে, "দেখো, তুমি তো সাংবাদিকতা করবা।" আমি বললাম, "জি।" কয় কি যে একজন সাংবাদিক যদি একই সঙ্গে পলিটিক্যাল ওয়ার্কার হয়, রাজনৈতিক কর্মী হয়, তাহলে তার সাংবাদিকতার ক্ষেত্রটা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠতে পারে? মানে এটা কিন্তু খুব ভালো একটা কথা। হ্যাঁ। খুব দামি একটা কথা আমি আমার বললাম, মনে হয়। "হ্যাঁ স্যার, পারে।" তুমি না যেকোনো একটা করো। হয় রাজনীতি করো আর তাহলে সাংবাদিকতা করো। That was the magic sentence for me. আমি তারপর আর সক্রিয় রাজনীতিতে ছিলাম না। একদিনের জন্য ছিলাম না। আমি তারপর থেকে সাংবাদিকতাটাই করেছি। এবং এখন আমি তাই করি। আমাকে যারা দেখেন, যারা চিনেন, গত ৩৬ বছর তো আমি একা, একা করি নাই কাজ। একটা মানে এই ঢাকা শহরে করেছি। আমার অনেক কলিগ ছিলেন। অনেক জায়গায় চাকরি করেছি। অনেক জায়গায় চাকরি করার কারণে অনেক কলিগ হয়েছে। তাদের সবার কাছে আমার মানে বক্তব্য, তারা আমাকে দেখেছেন। তারাও বলতে পারবেন, আমি কোনোদিন রাজনীতি আর করি নাই। সেই দলটায় আমার যারা বন্ধু-বান্ধব ছিল, তারা এখন অনেক বড়, বড় জায়গায় আছেন। তাদের সঙ্গে আমার দেখা হয়। ওই দলটার প্রতি এখনো আমি এক ধরনের নৈকট্য অনুভব করি কিন্তু। কিন্তু তাদেরও সমালোচনা করার সময় আমি একটু থামি না। তাদের ব্যর্থতার কথা বলতে যেয়ে আমি একটুও থামি না। কিন্তু আছে, আমি আর রাজনীতি করি নাই ভাই। এই রাজনীতি করার জন্য যে কেন করি না সেটাও বলি। রাজনীতি করার জন্য যে ত্যাগ করতে হয়, ওই ত্যাগ করার মতো ক্ষমতা আমার নাই। বা হয়তো আপনি এজন্য আমি সহজ পথটা আপনি বাইছে হয়তো নিছি। সহজ না, হয়তো আপনি ওই মানে ওই পথে হাঁটতে চাননি। আমার হয়তো এটা হতে না, পারে। তারপর আমার কাছে মনে হয়েছে রাজনীতি করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার যারা বন্ধু-বান্ধব ছিলেন ওই সময়, অর্জনও তো বেশি অনেক। হ্যাঁ? অর্জনও তো বেশি। ধরেন আপনি মন্ত্রী হয়ে যেতেন এতদিনে। না, বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা সবসময় দরকার নাই। আমাদের এখানে অনেকে তেল মালিশ করা অনেক কিছু হয়ে যায়। এটা হয়। না, সেটা হতে পারে। সেটা হয় না। আমাদের বাংলাদেশের মানে ভবিষ্যৎ কি? রাজনীতির ভবিষ্যৎ কি? মানে আমরা আসলে অ্যা আমরা কি বলবো? আমরা তো বারবার প্রত্যাখ্যাত হই। আমরা ভোটবিহীন অ্যা অ্যা একটা সময় যাই। তারপর আবার হয়তো ভোটের জন্য অপেক্ষা করি লম্বা সময়। তারপর হয়তো একটা ইলেকশন চলে আসে। তো এখানে আ আসলেই আমরা কোনো কিছু তৈরি করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হই বারবার। তো এখন যে একটা অবস্থায় আসছি, সামনে আমাদের কি খুব উজ্জ্বল কিছু দেখা যাচ্ছে? দেখেন আমি একদম মানে এক্ষেত্রে হতাশাবাদী হব না। হব না এই কারণে কি? যদি হতাশা হই তাহলে বাঁচবো কি নিয়ে? কিছু একটা নিয়ে তো বাঁচতে হয়। আমি তারেক রহমান সাহেব সম্পর্কে আমার একটা মানে পরিবর্তিত উচ্চাশা আছে। মানে উনাকে আমি আগে যখন উনাকে জানতাম মানে দেখতাম উনি যখন উনার মা ক্ষমতায় ছিলেন, তখন তো উনি এক ধরনের অবস্থানে ছিলেন রাষ্ট্রে। রাষ্ট্রের কোথাও না থেকেও উনি ছিলেন। আ ওইটা খুবই মিজারেবল ছিল আমাদের জন্য। এবং ওইটা কোনো সুখস্মৃতি নয়। তারপর এখন উনি যেভাবে আসছেন, যেভাবে ব্যাক করছেন এবং এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে চালাচ্ছেন, আমি উনাকে নিয়ে আশাবাদী। আমি পার্সোনালি উনাকে নিয়ে আশাবাদী। আমার সঙ্গে উনার একবার দেখাও হয়েছে, লম্বা সময় কথাও হয়েছে। আ উনার কথাবার্তা, উনার চিন্তাভাবনা এগুলো শুনে আমি আশাবাদী। কিন্তু আমি আবার সংশয় প্রকাশ করি। এটা উনার কাছেও আমি বলে এসেছি যে, "আপনি তো
অনেক কিছু করতে চাচ্ছেন, কিন্তু আপনি তো একা পারবেন না। আপনার সঙ্গে একটা টিম লাগবে, আপনার সঙ্গে কিছু লোক লাগবে। আপনি একটা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন তো আপনি কাউকে না কারোর উপর নির্ভর করবেন। যাদের উপর নির্ভর করবেন সেই লোকগুলি কি ঠিক আছে? সেই লোকগুলি নিয়ে আমার সন্দেহ আছে। এখন আমি দেখছি যাদেরকে ওনার পাশে যারা আছেন, যারা যাচ্ছেন, যারা যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, যে এতে করে আনন্দিত হচ্ছেন, সেই চেহারাগুলো আমি চিনি প্রায় সবাইকে। কারণ অনেক বছর সাংবাদিক করলে কথা করলে যা হয়, প্রায় সবাইকে চিনি। কাউকে নতুনভাবে চিনি। তো এটা দেখে আমি যে খুব একটা আশাবাদী হচ্ছি তাও কিন্তু না। আমার কাছে মনে হচ্ছে আমরা সরকারের ২ টা চেহারা দেখছি। একদিকে উনি দেখছি, আমি দেখেন একটা ছোট্ট উদাহরণ দেই। উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ না। খুব অগুরুত্বপূর্ণ এবং ছোট্ট উদাহরণ। কিন্তু এটার থেকে আপনি ইন্ডিকেশনটা পাবেন। যেমন ধরেন উনি দায়িত্ব নেওয়ার পর বললেন যে উনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না। নিজের গাড়ি ব্যবহার করবেন। এবং এই গাড়ির তেলটা উনি উনার নিজের টাকা দিয়ে কিনবেন। এবং এই গাড়ির ড্রাইভারের বেতনটাও উনিই দিবেন। সরকারি ড্রাইভার উনি নিবেন না। এ কথা তো বললেন। কেন বললেন? এই কথা বলার মাধ্যমে কি আমার দেশের অর্থনীতির উন্নতি হয়ে যাবে? একজন লোক সরকারি গাড়ি নিল না, তেল নিল না, ড্রাইভারের বেতন নিল না। এতে কি আমাদের অর্থনীতি শনয়, শনয় উন্নতি হবে? তা কিন্তু হবে না। তো এটা বললেন কেন? উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। এই এক্সাম্পলটাকে দেখে আমি আশাবাদী হতাম, যদি উনার সঙ্গে যারা আছেন, তারাও যদি এক্সাম্পলটাকে ফলো করতেন। মানে এই এক্সাম্পলের পেছনে কি মানসিকতাটা আছে? মানসিকতাটা হলো, আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। ঠিক? তো অন্য মন্ত্রীরা কি এটা ফলো করলেন? কেউ করলেন না। একজন মাত্র করলেন। যে কৃষিমন্ত্রী উনি করলেন। আর কেউ করলেন না। আচ্ছা, কেউ করলেন না কেন? আপনি যদি এদের যদি দেখেন, ওদের যে হলফনামা দেখেন, দেখবেন যে এরা সবাই তারেক রহমানের চেয়ে বেশি ধনী। এবং প্রত্যেকের কি একাধিক গাড়ি নাই? আছে। আপনার তো একাধিক গাড়ি আছে। তো সরকারি গাড়িটা না নিলে আপনার কি এমন ক্ষতি হতো? এক্সাম্পল তো সেট হতো আর সবাই। এক্সাম্পল, হ্যাঁ। কিন্তু উনারা কিন্তু ওইটুকুও ছাড়লেন না। কি পান তেল? দিনে ১৮ লিটার তেল পান উনারা। একজন মন্ত্রী দিনে ১৮ লিটার তেল পান। ১৮ লিটার তেলের দাম কত? ৳২,৫০০, ৳৩,০০০। দিনে ৳৩,০০০ লোভ উনি সামলাতে পারতেছেন না। ওইটুকু উনি ছাড় দিবেন না। ওই গাড়ি নিবেন। ওই গাড়িতে উনি চড়বেন না কিন্তু। উনি উনার আরো দামি গাড়িতে চড়বেন। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাড়ির কাজের লোক যাতায়াত করবে। ওই গাড়ি দিয়ে হয়তো উনার বাসার বাজার সদাই হবে। গাড়ি উনি দখলে রাখবেন। এই যে নেওয়ার মানসিকতা, এই মানসিকতাটা আমাকে হতাশ করে। আমরা আশাবাদী যে হয়তো এই ব্যাপারটা হয়তো। কিন্তু উনি নিজে আছেন। এখন দেখেন উনি পারছেন। উনি তো এদেরকে পালাতে পারছেন না। উনি কিন্তু ১ম দিনই মিটিং করে বললেন, "আমরা কেউ প্লট নিব না। আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নেব না।" বললেন তো? হুম, হুম। ওখানে সবাই উপস্থিত ছিলেন। সবাই হ্যাঁ, হ্যাঁ বলছে। সবার হৃদয় ভেঙে গেছে কিন্তু। সবার হৃদয় ভেঙে গেছে। উনি ১ম দিন সবার হৃদয়ে আঘাত দিয়েছেন। পরে যখন নিজের গাড়িটা উনি ত্যাগ করলেন, তখন বাকিরা বললেন, "এই ভুলে আমি আর যাব না। এই ভুল আমরা আর করব না। উনি করে করুক, আমি করব না।" এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যতদিন না কমানো যাবে, ততদিন পর্যন্ত তারেক রহমানের দিকে তাকালে আমার একটু করুণাই হবে। মনে হবে লোকটা খুব অসহায়। না, এটা কি আপনার কি মনে হয় না যে এটা মানে ওনার দলের জন্য না, যেকোনো দলের জন্যই সে একই ব্যাপারই হতো? স একই হতো কিনা আমি বলতে পারব না। এটা এটা আমি আমি যেকোনো দলে আমি অত সরলীকৃত মন্তব্য করতে চাই না। কিন্তু যেহেতু উনি এখন আমার প্রাইম মিনিস্টার, আগামী ৫ টা বছর আমি উনার দিকেই তাকায় থাকবো। উনার সাফল্যই আমাকে স্পর্শ করবে। উনার ব্যর্থতাও আমাকে স্পর্শ করবে। কাজেই আমি উনাকে নিয়ে চিন্তিত। যে উনাকে উনার জন্য আমার আসলে মায়া হচ্ছে। যে উনি যা করছে, দেখেন আমি কতগুলো উদাহরণ দিয়ে বলি আপনাকে। আমাকে অনেকে বলেছিল গত সরকারের আমলেই, যে আমি এত কথা বলছি সরকারের মানে অন্তর্বর্তী গভর্নমেন্টের আমলে, যে আপনি তো অনেক কিছু চেয়েছিলেন, পান নাই, না পাওয়ার বেদনায় আপনি এগুলি বলছেন। হুম, হুম। তখন আমি বলছি, আবার আমাকে একটা আর টিভিতে একটা প্রোগ্রামে ছিলাম আমি, ওরা আমাকে সরাসরি বলছে, আপনাকে যদি কোনো অফার করা হয় আপনি যাবেন না আপনি? আমি তখন বলেছিলাম যে সরকারের কোনো রকম দায় দায়িত্বে আমি যাব না কখনো। যাই নাই, যাবও না। কোনোদিন যাব না। আপনি নিশ্চিত থাকেন। কেন যাব না জানেন? এটা কিন্তু ত্যাগ করার কারণে না। যাব না এই করে, আমার তো পোষাবে না। একটা সরকারের একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী কত টাকা বেতন পায়? মন্ত্রীর বেতন হলো ১,৫,০০০ না ৳৬,০০০। প্রতিমন্ত্রীর বেতন হলো ৳৯২,০০০। সচিবের বেতন হলো ৳৭৮,০০০। আপনি ভাইবেন, একজন, যেমন এখন ধরেন আপনার কেউ একজন হয়তো একটা এমন একটা প্রাইম মিনিস্টার অফিসে ঢোকার
চান্স পাইলো, তার বেতন হয়তো মনে করেন 60-70 হাজার টাকা। তো তার সংসার কিভাবে চলবে? দেখবেন একজন আমার আগের আমলে দেখতাম আমি, এই হাসিনার আমলে আমাদেরই এক কলিগ, সে হয়েছিল আপনার যে প্রেস সেক্রেটারি ছিল, ডেপুটি প্রেস সেক্রেটারি, গাড়ি বাড়ি হয়ে গেছে। ওটা কি বেতন টাকা হয়েছে? ভাই ধান্দাবাজির টাকা হয়েছে। তা আমি তো ধান্দাবাজি না করলে আমার তো কোনো লাভ নাই। না, এই প্রসঙ্গে একটু বলবো, আমাদের সময় প্রায় শেষ। একটা খুবই অপ্রিয় প্রশ্ন করব। আমিও একটা ফেসবুক কমেন্ট থেকে দেখেছিলাম যে আপনি ইন্ডিয়ায় গিয়েছেন টাকা আনতে। তা আপনি আসলে ইন্ডিয়া থেকে কত টাকা পেয়েছিলেন? ব্যাগ ছিল আপনার হাতে, ব্যাগ ভর্তি কি টাকা পাশে ছিল? আমার ছেলেও ছিল, পাশে আপনার ছিল ব্যাগটা বহন করার জন্য। ব্যাগটা বহন করার জন্য। তাহলে এইটা হলো পৃথিবীর একমাত্র দৃশ্য হতো যে একটা কিশোর ছেলেকে নিয়ে তার বাবা গেছে টাকা আনতে। একটা ওই ব্যাগে কত টাকা শুনেন, আমি বলি, আনা যায়? আপনি ওনারা বাদ দেন, ইন্ডিয়ার ওই ঘটনা বাদ দেন, পিনাকি ভট্টাচার্য আমাকে নিয়ে কি লেখছে এগুলো বাদ দেন। আমি খালি একটা কথা বলি, আপনি এটা তো অনেক লোক দেখবে। আমি সবাইকে বলি, আমি মাসুদ কামাল সাংবাদিকতা করি আজকে 37 বছর হয়ে গেছে। এর মধ্যে এই দেশের অথবা দেশের বাইরের যদি কেউ প্রমাণ করতে পারে আমাকে ৫ টাকা দিতে পেরেছে, ভাই আর কোনো সাক্ষী রাখবো না। যে দিয়েছেন উনি তো জানেন, হুম। যে দিয়েছেন উনি তো জানেন আমি মাসুদ কামালকে ৫ টাকা দিছি। এটা তো জানেন তো। এবং ৫ টাকা দিয়ে আমি তার কাছ থেকে এই কাজটা আদায় করে নিচ্ছি। ৫ টাকা। আমি ৫ টাকার চ্যালেঞ্জ দিলাম। যদি কেউ বলতে পারেন আমার নামে ২০টা বদনাম আছে, আমি মানুষকে অপমান করি, আমি মানুষের মুখের উপর কথা বলি, আমি অনুরোধ রাখি না, আমি তদবির করি না, এগুলো অনেক বদনাম করতে পারেন আপনি। কিন্তু ৫ টাকার সুবিধা নিয়ে বিনিময়ে আমি তার কোনো একটা কাজ করছি অথবা তদবির করেছি অথবা ৫ টাকা নিয়েছি। যদি কেউ প্রমাণ করতে পারে, কেউ অভিযোগ করতে পারে, প্রমাণ বাদ দেন, অভিযোগটা খালি করুক। ভাই আমি আর বাকি জীবনে এই সম্বন্ধে কোনো কথাই বলব আমরা না। খুবই মজার একটা মানে মজার একটা পডকাস্ট করলাম।